এবারে এবারে এভাবে শান্তিতে ঘুমিয়ে থাকো কুমার আদিত্য। তোমার ঘুম তখনই ভাঙবে যখন আমি চাইবো, আর ঘুম ভাঙলেই আমার সিদ্ধি লাভ। মন্ত্রী মশাইয়ের কথা মতো বাগানের আপেল গাছ থেকে আপেল পেড়ে নিয়ে যেতে হবে। ওই তো গাছটাকে দেখা যাচ্ছে, বেশ অনেক আপেল ধরেছে গাছটায়। যাই, কেউ চলে আসার আগে তাড়াতাড়ি গোটা কয়েক আপেল পেড়ে ফেলি। মিনতি আপেল গাছটার দিকে এগিয়ে যায়, আর একটা আপেল ছিঁড়তেই গাছটা অলৌকিকভাবে ভ্যানিশ হয়ে যায়। গাছের পরিবর্তে দেখা যায় একটা তোতা দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? আপেল গাছটা কোথায় গেল? তার জায়গায় এই তোতাই বা কি করে এলো? ভয় পেও না মিনতি, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। আমি এতদিন ওই শিউলির কারণেই আপেল গাছ হয়েছিলাম। কি বলছো কি এসব তোতা? আমি ঠিক বলছি। সেদিন শিউলির হাতের পদ্মটা আমাকে আপেল গাছ বানিয়ে দেয়, আর পদ্ম হয়ে যায় তোতা, যে রাজকুমার আদিত্যের নামে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে দেয়। আর এই কারণে বিনা দোষে কুমার আদিত্য আজও শাস্তি ভোগ করছে। আমি জানতাম রাজকুমার আদিত্য কোনো দোষ করতেই পারেন না। মহারাজ তাকে বিনা দোষে শাস্তি দিয়েছেন। কিন্তু তোতা, এখন কি হবে? ওই দুষ্ট শিউলিকে কি আমরা তাড়াতে পারবো না? নিশ্চয় পারবো। আমি এক্ষুনি রাজকুমার আদিত্যর কাছে যাচ্ছি। যেখানে থেকে পারি আমি তাকে খুঁজে বের করব। তবে আমি যে আসল রূপ ফিরে পেয়েছি এটা তুমি কাউকে বলবে না যেন। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো তোতা, এ কথা কেউ জানতে পারবে না। কি হয়েছে মন্ত্রী? কোনো খবর আছে? মহারাজ, আমি আপনাকে খুবই জরুরি কথা বলতে এসেছি, কিন্তু আপনি আমার কথা শুনে রাগ করবেন না তো? না মন্ত্রী, আমি রাগ করব না। তুমি বলো, কি জরুরি কথা? মহারাজ, গত কিছুদিন যাবৎ রাজবাড়ি থেকে যেন সমস্যা ছাড়ছে না। একটার পর একটা সমস্যা লেগেই আছে। আপনি কি বুঝতে পারছেন এসব কেন হচ্ছে? না মন্ত্রী, আমি সারাদিন এই নিয়ে চিন্তায় থাকি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কেন এই বিপদ এসে আমাদের রাজবাড়িতে জড়ো হয়েছে। মহারাজ, আমার মনে হচ্ছে যেদিন থেকে রাজকুমার আদিত্য এই শিউলিকে নিয়ে এসেছে সেদিন থেকে রাজবাড়ির সুখ শান্তি চলে গিয়েছে। তারপর এখন শিউলির মা আসায় বিপদ তো আরো বেড়ে যাচ্ছে। তুমি খুব একটা ভুল কিছু বলনি মন্ত্রী, কিন্তু এখন কি করতে পারি বলো? রাজকুমার আদিত্য যে এই শিউলিকে বিয়ে করবে বলে পছন্দ করে নিয়ে এসেছে, ওকে তো এখন তাড়িয়ে দিতে পারি না। মহারাজ, রাজকুমার আদিত্যকে আপনি নিজে শাস্তি দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু এই শিউলিকে যত্ন করে রেখে দিয়েছেন। কিন্তু কেন? কার জন্য? আমি বলি কি, এই মা মেয়েকে এক্ষুনি বন্দি করে ফেলুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাকে একটু ভাবতে দাও মন্ত্রী, আমি একটু সময় নিয়ে চিন্তা করতে চাই। আজ রাজসভা এই পর্যন্তই, তোমরা সবাই আসতে পারো এখন। বলো তো তোতা, এরপরে এই রাজ্যের রানী কে হবে? কেউ হবে না, যে রানী আছে সেই থাকবে। পাজি তোতা, তোমার তো দেখছি ভবিষ্যৎ বলার কোনো ক্ষমতাই নেই। ভালো করে বলো, কে এই রাজ্যের ভবিষ্যৎ রানী হবে? আমি ভালো করে চিন্তা করেই বলছি, এই রাজ্যের ভবিষ্যৎ রানী হবে বর্তমান রানী, যতদিন তার মৃত্যু না হয়। তবে একটা বিষয়। হ্যাঁ বলো বলো, কোন বিষয়? রাজকুমার আদিত্য শীঘ্রই বিয়ে করে রাজবাড়িতে ফিরবেন। তখন সেই বিয়ে করা মেয়েই হবে এই রাজ্যের নতুন রানী। এটা ভালো বলেছো তোতা। রাজকুমার আদিত্য বিয়ে করবে, তবে যাকে বিয়ে করবে সেই মেয়েটা যে আমি, এটাও বলে দাও। না, সেই মেয়ে তুমি নও। তোতা,
তোমার মাথাটা মনে হচ্ছে পুরোপুরি খারাপ হয়ে গেছে। রাজকুমার আদিত্য এই আমার বুদ্ধিতে রাজ্য ছাড়া হয়েছে। রাজকুমার যদি রাজবাড়িতে ফিরেও আসে তবে তার আমাকেই বিয়ে করতে হবে। বুঝতে পেরেছি তোতা, তোমাকে খাবার খাওয়াতে হবে, খালি পেটে তুমি উল্টাপাল্টা বকছো। হায় সৃষ্টিকর্তা, আর কতদিন এমন বন্দি অবস্থায় কাটাতে হবে? এবার তো আমাকে মুক্তি দাও, আমার ওপরে কৃপা করো। একজন সৎ রাজকুমারকে আমার কাছে পাঠাও, তার হাতের স্পর্শ পেয়ে আমি মুক্তি পাই। তোমার আর ভয় নেই মধুমতি, তোমাকে মুক্ত করার জন্য রাজকুমার আদিত্য এসে গেছেন। তোমাকে সব বলবো মধুমতি, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কিন্তু বানর, আমি তো এখানে পদ্ম ফুল হয়ে বন্দি হয়ে আছি। আমি কি কাজ করব? কিভাবে তোমাকে সাহায্য করব? তোমাকে যে কাজ দেব তা তুমি পদ্ম হয়ে করতে পারবে, শুধু আমার কথা মতো করতে হবে। হ্যাঁ বলো বানর, আমাকে কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করার যথাসাধ্য চেষ্টা করব। তান্ত্রিক তো তোমার গোড়ায় প্রতিদিন একবার জল দেয়। তুমি ছলে বলে তার থেকে জেনে নেবে যে তোমাকে দিয়ে সে আসলে কি করতে চায়, আর যা চায় তা যদি সঠিকভাবে না হয় তাহলেই বা কি হবে। ঠিক আছে বানর, আমি তান্ত্রিককে জিজ্ঞেস করব। তান্ত্রিক আসার সময় হয়ে গেছে, আমি আসছি। আর হ্যাঁ, তুমি একদম ভেঙে পড়বে না। মনে রাখবে, তোমাকে যে রাজকুমার মুক্তি দিতে পারে সে এখন এই তান্ত্রিকের ঘরে ঘুমন্ত অবস্থায় আছে। তার মানে আমাকে আর বেশি দিন এমন বন্দি দশায় থাকতে হবে না। শীঘ্রই আমি মুক্তি পাবো, আবার স্বাভাবিক মানুষের জীবনে ফিরে যেতে পারবো। সবই তো শুনলে রানী, এখন আমারও কিন্তু মন্ত্রীর মতো একই রকম মনে হচ্ছে। তার মানে মহারাজ, আপনার মনে হচ্ছে ওই শিউলি আর তার মাই হলো আসল দোষী? তারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এখনো তো কিছুই সঠিকভাবে জানতে পারলাম না, তবে মন্ত্রীর বলা একটা কথা কিন্তু খুবই সত্য। ওই শিউলি এই রাজবাড়িতে আসার পর থেকেই আমাদের দুঃখের দিন শুরু হয়েছে। মনে হচ্ছে রাজা রানী দুজনে আমাদের নিয়ে কথা বলছে। আমি রাজার মুখে স্পষ্ট শিউলির নাম বলতে শুনেছি। তার মানে কি আমাদেরকে রাজা রানী সন্দেহ করতে শুরু করেছে? না, আমাকে ওদের কথা আড়ালে বসে সবটা শুনতে হবে। তাহলে এখন কি করতে চাচ্ছেন মহারাজ? আমি ওই শিউলি আর তার মাকে বন্দি করব, আর সেটা আজকের ভেতরেই করতে হবে। ওরা দুজনই যত নষ্টের মূল। আমি আপনাকে না করব না মহারাজ, তবে যা করবেন একটু ভেবে চিন্তে করবেন, শেষে নতুন কোনো বিপদ এসে না পড়ে। না রানী, আর কোনো বিপদ আসবে না। এখন সব বিপদ কাটানোর সময় হয়েছে। তার মানে জল এত দূর গড়িয়ে গেছে, আমাদের দুজনকে বন্দি করার ষড়যন্ত্র করছে। আর এই বুদ্ধি নিশ্চয়ই ওই মন্ত্রী দিয়েছে। ইস, কেন যে সেদিন মন্ত্রীর নামটা ফাঁস করে দিলাম না, তাহলে নিশ্চয়ই আজকের এই দিনটা দেখতে হতো না। হাতে আর একদমই সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। নতুন রানী, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুই কোথায় থাকিস বলতো? আমার তোতার জন্য আপেল নিয়ে আয়, ওর বড় ক্ষুধা পেয়েছে। ঠিক আছে নতুন রানী, আমি এক্ষুনি তোতার জন্য আপেল নিয়ে আসছি। কি হয়েছে মা? তোমাকে এমন লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? তোর হাতে সব ছেড়ে দিয়ে এখন তো দেখছি মহা সর্বনাশ হয়ে গেছে। সব দিক থেকে বিপদ এখন যেন আমাদের ঘিরে ধরেছে। এসব কি বলছো মা? কি হয়েছে একটু খুলে বলো তো। কি আর হবে, রাজা আমাদের দুজনকে বন্দি করার কথা বলছে। মনে হচ্ছে আজকেই আমাদের দুজনকে কারাগারে পাঠাবে। না, এ হতে পারে না। আমি এই রাজ্য আর রাজপ্রাসাদকে হাতের মুঠোয় নেবই নেব। তার আগে আমাকে কেউ বন্দি করতে পারবে না। বসে বসে বন্দি করতে পারবে না বলে গলা ফাটালে কিছুই হবে না। এমন বসে থাকলে একটু পরে আমাদের দুজনকে ঠিকই কারাগারে থাকতে হবে। তাহলে এখন উপায়?
এই বিপদ থেকে কিভাবে বাঁচবো? একটা বুদ্ধি বের করো। আমাদেরকে বন্দি করার আগে আমরাই ওই রাজা রানীকে বন্দি করে ফেলবো, আর এই কাজে আমাদের সাহায্য করবে এই তোতা। তাহলে তো আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি তোতার জন্য খাবার আনতে পাঠিয়েছি। খাবার খাওয়া শেষ হলেই আমরা কাজে লেগে পড়বো। আমার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার জীবনে নতুন কোনো বিপদ আসতে যাচ্ছে, যে বিপদে আমি আর বাঁচতে পারবো না। আর আমি বাঁচতে না পারলে তোমরাও মারা পড়বে। তোতা এসব কি যাতা বলছে শিউলি? এ নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। পেটে ক্ষুধা থাকলে ও এমন আবোল তাবোল বলে। ব্যাস, আপেলটা পাল্টে দিলাম, কেউ দেখতে পায়নি। এবারে এই বিষ মাখা আপেল খেয়ে ওই তোতার ভবলীলা সাঙ্গ হবে। তুমি যত বড়ই ক্ষমতাবান তোতা হও না কেন, এই বিষ হজম করতে পারবে না। মৃত্যু তোমার হবেই। যাই, এখন কেউ এসে পড়ার আগে তাড়াতাড়ি আপেলটা একেবারে জায়গা মতো দিয়ে আসি। আজকে ফিরতে একেবারে সন্ধ্যা হয়ে গেল রে মেয়ে। তোর সময় যে ফুরিয়ে এসেছে, তাই এখন বড়ই ব্যস্ত সময় যাচ্ছে। তান্ত্রিক, আমি তো ধরেই নিয়েছি যে আমি আর কোনোদিন মুক্তি পাবো না। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমাকে দিয়ে আপনি কি এমন কাজ করবেন? কেন আমাকে এমন বন্দি করে রেখেছেন? হ্যাঁ, তোকে এখন আর বলতে দোষ নেই। আগামীকাল অমাবস্যা রাত। ওই রাতে একটা আগুনের কুণ্ডলী জ্বালানো হবে। সেই আগুনের ভেতরে আমার হাতের কালো আংটিটা দিলেই ওই আগুন হয়ে উঠবে মহাশক্তিশালী। আর ওই আগুনে তোকে জ্যান্ত পোড়াতে পারলে আমি হব মহাশক্তিশালী তান্ত্রিক। আর যদি এই কাজে কোনো বাধা আসে, মানে আপনি যদি ভুল করে বসেন? তুই কি এখনো আমার হাত থেকে বেঁচে যাওয়ার কথা চিন্তা করছিস? এই দিন আর কখনো আসবে না। আমি এই কাজে কোনো ভুল করব না। তবে যদি ভুল হয়ে যায়, তাহলে ওই মহাশক্তিশালী আগুন আমাকে ভস্ম করে দেবে। কিন্তু তা তো কোনোদিন হবে না। আগামী রাতেই তোর সব কষ্টের মুক্তি হবে। নে, তাড়াতাড়ি আপেলটা খেয়ে নে, একটু পরে অনেক বড় কাজ করতে হবে যে। রাজা রানীকে পাথর বানিয়ে রাখতে হবে। আমাদেরকে বন্দি করার ষড়যন্ত্র করে, তাই না? এবার দেখ মজা। হ্যাঁ, এবারে পাথর হয়ে আজীবন এই রাজপ্রাসাদে বন্দি থাকবে। তবে শুধু রাজা রানীকে পাথর বানালে চলবে না, সেই সাথে ওই মন্ত্রী আর মন্ত্রীর মেয়ে চম্পাকেও পাথর বানিয়ে বন্দি করতে হবে। তবে আর আমাদের পথে কোনো কাঁটা থাকবে না। ঠিক বলেছ মা। চলো, তোতার খাওয়া শেষ, এক্ষুনি কাজটা সেরে ফেলি। এ কি, তোমরা এই সময় আমাদের ঘরে? কি হয়েছে? কিছু তো হয়নি মহারাজ, তবে এখন হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, আমাদেরকে বন্দি করার খুব শখ হয়েছে, তাই না? তোমরা কি বলছো এইসব? আমরা এমন কোনো কথা বলিনি তো। শিউলি, এখনো তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? পাথর বানিয়ে দে এই দুটোকে। তোতা, এক্ষুনি এই রাজা রানীকে পাথর বানিয়ে দাও। মন্ত্রী আর ওর মেয়ের কাজটাও এখনই শেষ করে ফেল শিউলি। পথের কাঁটা সব একসাথে তুলে ফেলতে হবে। তোতা, ওদেরকেও পাথর বানিয়ে দাও। শিউলি কথাটা শেষ করা মাত্র তোতাটা ওর হাত থেকে মাটিতে পড়ে গেল। এরপরে ছটফট করতে করতে মারা গেল। অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইল শিউলি আর ওর মা। সর্বনাশ, এ কি হয়ে গেল? তোতাটা তো মনে হচ্ছে মারা গেছে। এটা কি করে হলো? এখন কি হবে? আমাদের সমস্ত শক্তি যে এখন ভোজবাজির মতো উড়ে গেল। তার থেকেও বড় কথা, এই তোতাটা মারা গেল কেন? একটু আগে পর্যন্ত তো ঠিক ছিল, খাবার খাওয়ার পরেই ও মারা গেল। তার মানে কি খাবারে কোনো বিষ ছিল? আর খাবার তো মিনতি এনেছিল। তার মানে কি ও...
হ্যাঁ, ওই মিনতিই আপেলে বিষ দিয়ে হয়তো আমাদের তোতাকে মেরে ফেলেছে। তাহলে এখন কি হবে মা? আমার কিন্তু খুব ভয় করছে। এখন যে আমরা ধরা পড়ে যাব, আমাদের শাস্তি হবে। কে শাস্তি দেবে আমাদের? আমাদের বড় শত্রু, আমাদের বড় পথের কাঁটা দুটোকে আমরা ইতোমধ্যে পাথর বানিয়ে বন্দি করে ফেলেছি। এখন থেকে এই রাজ্যের মালিক আমরা, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। সত্যি মা, তোমার বুদ্ধির জোরে আমরা আরো একবার বেঁচে গেলাম। তা না হলে তো এবারে আমাদের আর রক্ষা ছিল না। কি হয়েছে মিনতি? হঠাৎ এই রাতের বেলায় ছুটে এসেছো কেন? বুদ্ধিমতো কাজ করেছো তো, নাকি কোনো ঝামেলা পাকিয়ে এসেছো? আপনি যেমনটা বলেছেন আমি একদম তেমন কাজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু এখন তো নতুন বিপদ হয়ে গেছে। কেন মিনতি, কি হয়েছে আবার? ওই তোতা কি মারা যায়নি? মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে ওই তোতাকে দিয়ে শিউলি আর তার মা রাজা রানীকে পাথর বানিয়ে দিয়ে গেছে। আর এখন ওরা গোটা রাজ্য আর রাজপ্রাসাদ দখল করে বসে আছে। সর্বনাশ! এমন কিছু হবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। রাজা রানীকে পাথর বানিয়ে দিল। এখন তো তাহলে ওদের রাজত্বে আমাদের কষ্টের দিন শুরু হলো। আপনাকে কাল খুব ভোরে রাজবাড়িতে যেতে বলেছে ওই শিউলির মা। মনে হচ্ছে এবারে আমাদের আর কারো রক্ষা নেই। এক এক করে সবাইকে ওদের হাতে বলি হতে হবে। এ সবই আমার কৃতকর্মের ফল। মহারাজের মতো এত ভালো মানুষকে ঠকিয়ে আমি গোটা রাজ্যের রাজা হতে চেয়েছিলাম। এখন এর শাস্তি ভোগ করতে হবে। আজকের দিনটা শান্তিতে ঘুমিয়ে নাও কুমার আদিত্য। আজকের রাতটাই তোমার জীবনের শেষ রাত। বানর, আর এক মুহূর্তও দেরি করো না। এক্ষুনি রাজকুমারের জ্ঞান ফেরাতে হবে, তারপর অনেক কাজ বাকি। হ্যাঁ, আমি এক্ষুনি রাজকুমার আদিত্যের জ্ঞান ফেরাচ্ছি। আমি কোথায়? আমাকে চিনতে পারছেন না রাজকুমার আদিত্য? আমি বলেছিলাম আপনাকে বাঁচাতে আসব। দেখুন, আমি আপনার কথা রেখেছি। আমি সেই তোতা কুমার যে আপনাকে খাবারে বিষের কথা বলেছিল। তুমি এখানে কি করছো? তোমার মুখ আমি দেখতে চাই না। তুমি আমার বাবার কাছে আমার নামে মিথ্যে বলেছো। আমি তোমার জন্য বিনা দোষে শাস্তি পাচ্ছি। না কুমার, আপনি ভুল বুঝছেন। রাজবাড়িতে আপনি যে মেয়েকে রেখে এসেছেন সেই আপনাকে বিনা অপরাধে ফাঁসিয়েছে। তার কাছে একটা মহা শক্তিশালী পদ্ম ফুল আছে। সেই ফুল দিয়ে এই তোতাকে সেদিন একটা আপেল গাছ বানিয়ে দেয়, আর পদ্মটাকে নকল তোতা বানিয়ে আপনার নামে মহারাজের কাছে মিথ্যে সাক্ষী দেয়, আর আপনি ফেঁসে যান। কিন্তু এই কথা তুমি কি করে জানলে বানর? এই ঘটনা তো আমার সাথে ঘটেছে, আর কারো পক্ষে তো জানা সম্ভব নয়। কুমার, ভুলে যাবেন না, আমি আপনাকে আমার একটা দাঁত দিয়েছিলাম। সেই দাঁত আপনার কাছে থাকাকালীন সময়ে আমি আপনার বিষয়ে সবকিছু জানতে পেরেছি। আপনি কাদের জন্য এই শাস্তি ভোগ করছেন তাও জানতে পেরেছি। তার মানে সবকিছুর জন্য দায়ী ওই শিউলি? ও আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। ওর মতলব সম্পর্কে আমি কিছুই বুঝতে পারলাম না। ওর মতলব হলো গোটা রাজ্য দখল করা, আর সেই কাজেও সফল হয়ে গেছে। সাথে আছে ওর মা। সেই তোতাকে দিয়ে ওরা আপনার মা বাবাকে পাথর বানিয়ে রেখেছে। কি বলছো বানর? আমার বাবা মা ওদের হাতে বন্দি? ওদের হাতে বন্দি আছে তা ঠিক বলা যাচ্ছে না, কারণ মিনতির বিষ মাখানো আপেল খেয়ে ওদের সেই তোতা মারা গিয়েছে, আর এখন ওরা রাজ্যের রাজা হয়ে বসে আছে। আমি এক্ষুনি রাজ্যে ফিরে যাব। তরবারির এক কোপে ওদের ধর থেকে মাথা আলাদা করে ফেলবো। উত্তেজিত হবেন না কুমার, এখানে আপনার আরো একটা কাজ আছে। মধুমতি ভেবে যাকে নিয়ে গেলেন
সে তো আসল মধুমতি না। আপনি ভেবেছিলেন ওই শিউলি মধুমতি, কিন্তু মধুমতি তো আজ কত বছর যাবৎ এই বনের তান্ত্রিকের কাছে বন্দী হয়ে আছে। হ্যাঁ, আপনার ছোঁয়ায় ওর মুক্তি হবে, তারপরে আমরা একসাথে রাজপ্রাসাদে ফিরবো। আমাকে তাহলে এক্ষুনি মধুমতির কাছে নিয়ে চলো। কুমার আদিত্য, আপনি আমাকে বাঁচালেন, তা না হলে আজ আমার শেষ দিন হতো। ওই তান্ত্রিক আমাকে মেরে ফেলতো। তোমার মতো আমাকে ওই তান্ত্রিক মেরে ফেলতো মধুমতি। এখন একদমই সময় নষ্ট করা ঠিক হবে না। আগে বলো তো মধুমতি, আমি যেমন যেমন বলতে বলেছিলাম তেমনটা বলতে পেরেছিলে? তান্ত্রিক বলল, যদি ঠিক মতো কাজ করতে না পারি তাহলে মহাশক্তিশালী ওই আগুন তান্ত্রিককে গ্রাস করে ভস্ম করে দিবে। তাহলে আর আমাদের কিছুই করতে হবে না, চলো আমরা এখন রাজ্যের দিকে ফিরে যাই। এবারে এসেছে সেই মুহূর্ত। আজকের পর আর কেউ তন্ত্র সাধনায় আমাকে হারাতে পারবে না। এই দিলাম আমার আংটি আগুনের মধ্যে। এবারে ওই দুটোকে নিয়ে আসি, যারা আমার আজকের অস্ত্র। সর্বনাশ! রাজকুমার আদিত্য কোথায়? ঘর তো ফাঁকা পড়ে আছে, কোথায় চলে গেল? এখন ওই মধুমতিকে আহুতি দিতে হবে। এসব কি হচ্ছে আমার সাথে? পদ্ম গাছটাও তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল সব? কে করলো আমার এত বড় ক্ষতি? আমি ভুল করে ফেলেছি কুমার আদিত্য। বিনা দোষে তোমায় এত বড় শাস্তি দিয়ে ফেলেছি, যার ফল আমাদেরও ভোগ করতে হয়েছে। বাবা, আমাদের আর কোনো ভয় নেই। এবারে আবার রাজ্যে সুখ শান্তি ফিরে আসবে। আমরা আবার মিলেমিশে একসাথে থাকতে পারবো। এ কি পিসিমা, তুমি এখানে? তার মানে এসব তোমার বুদ্ধিতে হয়েছে? সেদিন তুমি আমাকে তান্ত্রিকের কাছে ধরিয়ে দিয়েছিলে। তুমি এত নীচ পিসিমা। কাকে পিসি বলছিস? আমি এখন এই রাজ্যের মালিক। এক্ষুনি তোদের সবকটাকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। এই, কে আছো? No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. এসব কি হচ্ছে? আমরা যে পাথর হয়ে যাচ্ছি। মধুমতি, আমাদের বাঁচা। আমরা ভুল স্বীকার করছি, আর কখনো এমন কাজ করব না। আমাদের এই শাস্তি দিস না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। লোভে পড়ে আমি রাজকুমার আদিত্যকে বিনে দোষে শাস্তি পাইয়েছি। সেদিন আমার কথার কারণে আপনি বেশি করে রাগ হয়েছিলেন। কিন্তু মহারাজ, এর শাস্তি আমরা সবাই পেয়েছি। ওই শিউলি আর তার মা আমাদের সবাইকে নির্দয়ভাবে মেরেছে। হ্যাঁ মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো করব না। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। আমি আর কোনো শত্রুতা দেখতে চাই না। এখন একটু আনন্দ চাই। আর এই আনন্দ শুরু হবে কুমার আদিত্য আর মধুমতির বিয়ের মাধ্যমে।
শিউলি, তোমার চেহারা আর মধুমতির চেহারা তো একই রকম। আমি এটা মেনে নিতে পারছি না। যেখান থেকে আর যেভাবে পারো তুমি তোমার আসল চেহারা ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু মহারাজ, এটা এখন কিভাবে সম্ভব? আমি সেসব শুনতে চাই না। এই কথাটা মনে রেখো, আমি তোমাদের কোনো শাস্তি না দিয়ে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছি, তাই আমার কথা তোমরা শুনতে বাধ্য। ঠিক আছে মহারাজ, আমি শিউলিকে নিজ দায়িত্বে ওর আসল চেহারায় ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করব। মা, এটা তুমি কি বললে? তুমি নিজেও বেশ ভালো করেই জানো যে আমার চেহারা আবার আগের মতো ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই সম্ভব শিউলি, তুই হয়তো ভুলে গেছিস। ওই তান্ত্রিক এখনো বেঁচে আছে। আমরা তাকে আবার খুঁজে বের করব। তোর আসল চেহারা ফেরাতে সেই তোকে সাহায্য করবে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। অবশেষে এতদিন পরে আমরা আবার এক হতে পারলাম মধুমতি। সত্যি, আপনি আমাকে পাওয়ার জন্য এতটা সংগ্রাম করেছেন, এ আমি কোনোদিন কল্পনাও করিনি। কষ্ট সংগ্রাম তুমিও কি কোনো দিক থেকে কম করেছো মধুমতি? একটা ফুল হয়ে কতদিন যাবৎ তুমি বন্দী ছিলে। তবুও তো আমি জানতাম একদিন না একদিন কুমার ঠিক আমাকে উদ্ধার করতে আসবে। দেখলেন তো, আমার মনের কথাই সত্যি হলো। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে মধুমতি। এবার রাজ্য আর প্রাসাদ জুড়ে কেবলই সুখের জোয়ার বইবে। তারপরেও আমার মনটা কেমন যেন কু ডাকছে। সবকিছু ভালোভাবে চলার পরেও কেন জানি মনে হচ্ছে আবার নতুন কোনো বিপদ আসতে যাচ্ছে। এ তোমার মনের ভুল মধুমতি। তুমি দেখে নিও আর কোনো বিপদ আসবে না। অবশেষে শত চড়াই উতরাই পেরিয়ে আমাদের রাজপ্রাসাদে আবার সুখ শান্তি ফিরে এলো। হ্যাঁ মহারাজ, এখন সবাইকে নিয়ে একসাথে থাকতে কি যে ভালো লাগছে আমার। হ্যাঁ, আমাদের আর কোনো চিন্তা নেই। এখন শুধু ভালোভাবে রাজ্যটা চালাতে হবে। এতদিনের রাজ্যের প্রজাদের খেয়াল নিতে আমি পারিনি। মহারাজ, আপনাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো রানী, কি বলতে চাও? আমাদের কুমার আদিত্য আর মধুমিতার তো বিয়ে হয়ে গেছে। এখন আপনি কুমার আদিত্যকে রাজা করে দিন। আপনারও তো বয়স হয়েছে, এখন আপনার বিশ্রাম প্রয়োজন। ঠিক কথা বলেছ রানী। তোমার কথা মতো আমি শীঘ্রই রাজকুমার আদিত্যের রাজ অভিষেকের ব্যবস্থা করছি। যেখানে রাজা হওয়ার কথা ছিল শিউলির, সেখানে আজ রাজকুমার আদিত্য রাজা হতে যাচ্ছে। চোখের সামনে এমন দৃশ্য আমি কি করে মেনে নেই? খুব শীঘ্রই এই রাজ্য নতুন এক রাজাকে পেতে যাচ্ছে। এই কথা আপনি কি জানেন শিউলি? কই না তো, কে হবে এই নতুন রাজা? কে আবার হবে? মহারাজের তো একটাই মাত্র সন্তান। শুনলাম খুব শীঘ্রই রাজকুমার আদিত্য এই রাজ্যের রাজা হয়ে বসবেন। কি হলো, এমন চুপ করে গেলেন কেন? কিছু বলছেন না যে? নিন, খাবারটা খেয়ে নিন। আমার খাবার খাওয়ার দরকার নেই। বারবার কেন এত বিরক্ত করছিস? শান্ত হ শিউলি। মিনতির সাথে এমন রাগ করে আর কি হবে? ওকে এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যেতে বলো মা। মিনতি, তুই বরং এখন রুম থেকে চলে যা। দেখতেই তো পাচ্ছিস শিউলির মাথাটা গরম হয়ে আছে। কি হয়েছে মা শিউলি? হঠাৎ এমন মাথা গরম করলি কেন? শান্ত হও। কিভাবে শান্ত হব মা? রাজকুমার আদিত্য নাকি শীঘ্রই রাজ অভিষেক হবে, যেখানে এই রাজ্যের রাজা হওয়ার কথা ছিল আমার। আমি সবই জানি শিউলি, কিন্তু মাথা গরম করে কোনো কাজে সফল হওয়া যাবে না। আমাদের মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে। কি করব মা? সবকিছু তো হাতের বাইরে চলে গেছে। এখন সামান্য এই রাজপ্রাসাদ থেকে বাইরে গেলেও আমাদেরকে সবাই সন্দেহ করবে। তুই কি ভেবেছিস যাদের জন্য আমাদের সব ষড়যন্ত্র মাটি হয়ে গেছে, আমি তাদের এমনি এমনি ছেড়ে দেব? তাহলে তুমি কি করবে মা? আচ্ছা মা, তুমি কি নতুন কোনো ষড়যন্ত্র করার কথা ভাবছো? মহারাজ তোকে বলেছেন যেন তুই আসল চেহারায় ফিরে আসিস। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা দুজন ওই তান্ত্রিককে খুঁজে বের করব। তারপর তান্ত্রিকের থেকে আবার নতুন করে
না, আর না, এখানে বসে আর কোনো কিছু বলা নিরাপদ না। কাল সকালে আমরা বের হচ্ছি, যা বলার তা তান্ত্রিকের সামনে গিয়েই বলা হবে। কি হয়েছে মা চম্পা? আজ অনেক দিন ধরে তোমাকে কেমন যেন ঠিক লাগছে না। বাবা, সত্যি কি আমি রাজরানী হতে পারবো না? রাজকুমার আদিত্য কি আমার হাতছাড়া হয়ে যাবে? তুমি এখনো এইসব নিয়ে চিন্তা করছো? আমি তো সেই কবেই ভুলে গেছি। এগুলো মাথা থেকে এখন ঝেড়ে ফেলো। কিভাবে সব ভুলে যাই বাবা? ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি আদিত্যকে বিয়ে করব, এই রাজ্যের রাজরানী হব। চাইলেই কি আর সবকিছু পাওয়া যায় রে মা? তাছাড়া রাজকুমার আদিত্যর তো এখন বিয়ে হয়ে গেছে। আইনত আদিত্যের স্ত্রী এখন মধুমতি। সেই সূত্রে আগামী রাজরানী মধুমতি হবে। না না না, এ আমি কিছুতেই মেনে নেব না। আমার চোখের সামনে বসে ওই মধুমতি কিছুতেই এই রাজ্যের রাজরানী হতে পারবে না। শান্ত হও মা চম্পা, আমি তোমাকে ভালো রাজকুমারের সাথে বিয়ে দেব। তুমি অনেক সুখে থাকবে। শুধু এই চিন্তাগুলো মাথা থেকে মুছে ফেলো। ঠিক আছে বাবা, তুমি এখন চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা, যদি তান্ত্রিককে না পাওয়া যায় তখন কি হবে? আমি আমার আসল চেহারা নিয়ে মহারাজের সামনে দাঁড়াতে না পারলে তো উনি আমাকে আস্ত রাখবেন না। আমার মন বলছে ওই তান্ত্রিক এই বনেই আছে, শুধু একটু খুঁজে ওকে বের করতে হবে। শুধুমাত্র এই আসল চেহারা ফিরে পাওয়ার জন্য তুমি এত কিছু করছো মা? নাকি এর পেছনে তোমার নতুন কোনো ষড়যন্ত্র আছে? শুধুমাত্র এইটুকুন ছোট একটা কাজের জন্য আমি তান্ত্রিকের খোঁজে বনে আসতাম না। আমার মাথায় ষড়যন্ত্রের নতুন জাল বোনা হয়ে গেছে। আমাকে বলো না মা, তুমি কি এমন ষড়যন্ত্র রচনা করছো? সময় হোক, আস্তে আস্তে সব জানতে পারবি। তার আগে আমাদের তান্ত্রিককে খুঁজে বের করতে হবে, তা না হলে যে শুরু করার আগেই আমাদের সব ষড়যন্ত্র মাটি হয়ে যাবে। আজকে তোমার কি হয়েছে তোতা, বলো তো? প্রতিদিনের মতো তুমি কিছু খাচ্ছ না, আমার সাথে সুন্দর করে কথা বলছো না। আমার মনটা খুব খারাপ। কেন তোতা, কি হয়েছে তোমার? আমার কাছে খুলে বলো, আমি তোমার মন ভালো করে দেব। মধুমতি, আজকে তুমি কুমার আদিত্যকে বনে শিকারে পাঠাও। হঠাৎ এই কথা বলছো যে? কি হয়েছে তোতা, আমার কাছে খুলে বলো তো সবটা। আমি জানি না মধুমতি, কিন্তু আমার মন বলছে আজকে বনে কোনো অঘটন ঘটতে চলেছে। কিন্তু এই সময়ে আমি কুমার আদিত্যকে কিভাবে বনে যেতে বলি? এমনিতেই তো রাজবাড়িতে অনেক কাজের চাপ যাচ্ছে। যে করেই হোক, তুমি রাজকুমার আদিত্যকে রাজি করো। মনটা আমার বড্ড ডাকছে। ঠিক আছে তোতা, তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। এদিকে অনেক খোঁজাখুঁজির পরে শিউলি আর তার মা দূর থেকে দেখতে পায় এক তান্ত্রিককে। দেখতে পাচ্ছিস? দূরে কেউ একজন বসে আছে। হ্যাঁ মা, মনে হচ্ছে কেউ একজন ঝোপের আড়ালে বসে যজ্ঞ করছে, কিন্তু দেখে তো সেই আগের তান্ত্রিক বলে মনে হচ্ছে না। তবে কি এই বনে অন্য তান্ত্রিকও এসে থাকতে শুরু করেছে? মা, এখানে বসে অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক হবে না। চলো আমরা ওনার কাছে যাই, জিজ্ঞেস করলেই আমরা সব বুঝতে পারবো। হ্যাঁ, তাই চল। কে রে তোরা? কি চাস আমার কাছে? ক্ষমা করবেন তান্ত্রিক, আমরা আপনার মতোই একজন তান্ত্রিককে খোঁজ করতে করতে এই বনে এসেছি, কিন্তু ওনার জায়গায় আমরা আপনাকে খুঁজে পেলাম। তোরা নিশ্চয় আমার ভাইকে খোঁজ করছিস। আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই কিছুদিন আগে রাজ রক্ত দিয়ে মহা শক্তিশালী হতে গিয়েছিল সে, কিন্তু কোনো একজনের কারণে তার সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যায় আর মহা শক্তিশালী অপশক্তির প্রকোপে তার মৃত্যু হয়। তার মানে আমরা যে তান্ত্রিকের খোঁজ করছি সে আপনার ভাই? আপনি কি শোনালেন তান্ত্রিক?
আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। এতদিন ধরে আমি আমার ভাইয়ের মৃত্যুর জন্য যে দায়ী তার খোঁজ করছি, কিন্তু কিছুতেই তার খোঁজ পাচ্ছি না। আমি আপনাকে সেই মানুষের খোঁজ বলে দিতে পারি। সত্যি সত্যি তুই আমাকে বলতে পারবি? আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে আমাকে সাহায্য করতে পারবি? নিশ্চয়ই পারবো তান্ত্রিক, আমাকে যে পারতেই হবে, কারণ আপনার আর আমার শত্রু একই। ঠিক বুঝতে পারলাম না, আমাকে আগে সবটা খুলে বলতো। আমি আপনাকে পুরো ঘটনাই খুলে বলছি, মন দিয়ে শুনুন। এই বলে শিউলির মা এক এক করে সব ঘটনা তান্ত্রিককে বলতে শুরু করে। এ কি মধুমতি, তুমি হঠাৎ এই সময় রাজদরবারে? ক্ষমা করবেন, আসলে আমি আসতে চাইনি, কিন্তু তোতা বলছিল আপনি যেন এখনই বনের ভেতর শিকারে যান। মধুমতি, তুমি কি জানো আমরা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর তুমি এই সময় রাজকুমার আদিত্যের সাথে মজা করছো? মহারাজ, বিশ্বাস করুন, আমি মজা করা বা রাজকুমার আদিত্যের সময় নষ্ট করার জন্য এখানে আসিনি। আপনি তো জানেন তোতা ভবিষ্যৎবাণী করতে পারে, তাই আমার বড্ড ভয় হচ্ছে। মধুমতি, তুমি মানসিকভাবে অসুস্থ, তোমার বিশ্রামের প্রয়োজন। রাজ্যে আর কোনো বিপদ নেই, এগুলো সব তোমার মনের ভুল। যাও, অন্দরমহলে গিয়ে বিশ্রাম করো আর আমাকে কাজটা করতে দাও। হ্যাঁ, আর তাছাড়া এখন যদি নতুন কোনো বিপদ আসেও তা আমরা দুজনে ঠিক সামলে নিতে পারবো, এ নিয়ে তুমি চিন্তা করবে না। এদিকে একটু একটু করে শিউলির মা তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। তার মানে এসব কিছুর জন্যই মধুমতি দায়ী? হ্যাঁ তান্ত্রিক, ওই একটা মেয়ে আমাদের সব ষড়যন্ত্র মাটি করে দিয়েছে, ওর জন্য আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন শুধুমাত্র আপনিই পারেন আপনার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে, আর এই কাজে আমরা আপনার সাথে আছি। আমি অবশ্যই আমার ভাইয়ের মৃত্যুর বদলা নেব। তার জন্য তোদের কি কি সাহায্য দরকার বল আমাকে। আমার চেহারা ঠিক মধুমতির মতো, মা তো সবটাই আপনাকে খুলে বলল। এখন আমি আমার আগের চেহারা ফেরত চাই, তা না হলে ওই রাজবাড়িতে আমার আর ঢোকা হবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি এই মুহূর্তে তোর চেহারা আগের মতো করে দেব। এই তো শিউলি তার আগের রূপ ফিরে পেয়েছে। আপাতত আমাদেরকে আর রাজবাড়ি থেকে মহারাজ তাড়িয়ে দিবে না। বল এবারে আর কি সাহায্য দরকার তোদের? আমাদের বিশেষ একটা ক্ষমতার দরকার, যা দিয়ে আমরা রাজা রানী রাজকুমার এমনকি রাজ্যের যে কাউকে বশে নিয়ে আসতে পারবো। আমি শুরুতেই রাজবাড়িতে ঢুকতে পারবো না, এই কাজটা তোদেরকেই করতে হবে। তাই তোর কথা মতো আমি তোদের একটা বিশেষ ক্ষমতা দিচ্ছি। এই ডালের ক্ষমতা অতি ভয়ঙ্কর, যে কারো শরীরে এই ডালের পাতাগুলো বলিয়ে দিলেই সে পাথর হয়ে যাবে। আর গায়ে পাতা বলানোর পরে ওই ডালের মাথার একটা পাতা ছিঁড়ে ফেললে সেই লোক মারা যাবে। আপনাকে অশেষ ধন্যবাদ তান্ত্রিক, এবার সময় এসেছে প্রতিশোধের। চলো মা, শুনেছি শীঘ্রই রাজকুমার আদিত্যের অভিষেক শুরু হবে, আমাদেরকে তার আগেই কিছু একটা করতে হবে। আর এক মুহূর্তও দেরি না, আমি আর কারো ওপর ভরসা করব না। এবারে যা করার আমাকেই করতে হবে। যে স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি তার চোখের সামনে বসে এমন চুরমার হয়ে যেতে দেখতে পারবো না। এই বলে চম্পা তার ঘর থেকে একটা ছুরি নিয়ে বেরিয়ে গেল। এদিকে ঘরে ফিরে মধুমতি তখনও মন খারাপ করে বসে আছে। কি হলো মধুমতি, তুমি কুমার আদিত্যকে রাজি করাতে পারোনি তাই না? হ্যাঁ তোতা, আমি রাজি করাতে পারলাম না, কেউ আমার কথা গুরুত্ব সহকারে নিল না। কি আর করবে বলো মধুমতি, এখন যে বিপদ আসবে তা তোমাদেরকেই সামলাতে হবে। কি হয়েছে মা মধুমতি, তুমি সকাল থেকে এমন মনমরা হয়ে বসে আছো কেন?
রানীমা, আমার কিছুই ভালো লাগছে না। তোতার কথা শুনে আমার আরো বেশি খারাপ লাগছে। কেন, কি হয়েছে? তোতা কি বলেছে? তোতা বলছে নতুন কোনো বিপদ হয়তো আসতে যাচ্ছে। জানি না কিসের কথা ভেবে সে রাজকুমার আদিত্যকে বনে যেতে বলেছিল, কিন্তু আমি কুমারকে বারবার বলেও রাজি করাতে পারলাম না। না না, এটা রাজকুমার আদিত্য একদমই ঠিক করেনি। যে তোতা আমাদের এত বিপদ থেকে বাঁচালো, তার কথা এমন হেলা করা ঠিক হয়নি। মহারাজও আমার কথায় কোনো গুরুত্ব দিলেন না। তুমি কোনো চিন্তা করো না মধুমতি। তুমি তাহলে আমার কথা মতো আসল রূপে ফিরে এসেছো, কিন্তু এটা কিভাবে করলে? আমি আর আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। মুখ সামলে কথা বলো শিউলি। তুমি বোধহয় ভুলে গেছো যে তুমি কার সাথে কথা বলছো। একদম চুপ রাজকুমার আদিত্য, আজকে আর কোনো কথা না, শুধুই কাজ হবে, কাজ। এই বলে শিউলির মা তার হাতে থাকা সেই আশ্চর্য ক্ষমতার ডালটা মহারাজের সারা শরীরে বুলিয়ে দেয়। কি হচ্ছে এসব? শিউলির পিসিমা পাগল হয়ে গেছে। আমি পাগল হইনি মহারাজ, আমি একদম ঠিক আছি, শুধু আপনার মৃত্যুর সময় হয়ে গেছে। ঠিক তখনই শিউলি সেই ডালের একটা পাতা ছিঁড়ে ফেলে, আর সাথে সাথে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায় রাজা। শিউলি, এ তুমি কি করে ফেললে? আমার বাবার কি হলো? বাবা, বাবা কথা বলো, কি হয়েছে তোমার? কথা বলো। দাঁড়িয়ে আছিস কেন শিউলি? পিছনে তাকিয়ে দেখ। শিউলি ছুটে গিয়ে রানীর এক হাত চেপে ধরে। অমনি শিউলির মা বিদ্যুৎ বেগে তার সারা শরীরে সেই ডালের পাতা বুলিয়ে দেয়। এই দিলাম ডালের মাথার আরো একটা পাতা ছিঁড়ে। এসব কি করছো তুমি শিউলি? তুমি কি পাগল হয়ে গেছো? কেন বিনা কারণে আমার বাবা মাকে মেরে ফেললে? বিনা কারণে তো মারেনি রাজকুমার আদিত্য। মহারাজার রানীমা একটা কাঁটার মতো ছিল। আগের বারের মতো এবারে আর কোনো ভুল করিনি। দুটো কাঁটাকেই একসাথে গোড়া থেকে তুলে নিয়েছি। শুধু শুধু দেরি করছিস কেন? বাকি কাজটা তাড়াতাড়ি করে ফেল। বলতে না বলতেই শিউলি তার মায়ের হাত থেকে ডালটাকে নিয়ে রাজকুমার আদিত্যর সারা শরীরে বুলিয়ে দেয়, আর সাথে সাথে রাজকুমার আদিত্য পাথর হয়ে যায়। ঠিক এই সময় ছুরি হাতে আড়াল থেকে সবটা দেখতে পায় মন্ত্রীকন্যা চম্পা। আমার কথা সবাই কান খুলে শুনে রাখো। আজ থেকে এই রাজ্যের রাজা কিংবা রানী যাই বলো না কেন, সেটা কেবলমাত্র আমি। আর হ্যাঁ, কেউ যদি আমার মেয়েকে মানতে রাজি না হও, তবে তার অবস্থাও হবে এই রাজকুমার আদিত্যের মতো। হ্যাঁ, তাকে আমি এমন করে পাথর বানিয়ে রেখে দেব। দয়া করুন নতুন রানী, আমাদেরকে পাথর বানাবেন না। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। হাই হাই, এ কি হয়ে গেল মহারাজের রানীমার? মহারাজ, কথা বলুন। রানীমা, চোখ খুলুন, কি হয়েছে আপনাদের? তুই যত চেষ্টা করিস না কেন মধুমতি, ওরা আর কোনোদিন চোখ খুলবে না। সত্যি করে বল, তুই কি করেছিস মহারাজার রানীমার সাথে? শুধু কি মহারাজ ও রানীমা, পাশে তাকিয়ে দেখ কে দাঁড়িয়ে আছে। রাজকুমার আদিত্য, এ আপনার কি হয়ে গেল? আপনার সারা শরীর তো পাথর হয়ে গেছে। এই সব কিছুর জন্য শিউলি দায়ী, তাই না পিসিমা? তুই কি এখনো কিছু বুঝতে পারছিস না মধুমতি? কেন শিউলি, তুই কেন এমন করলি? তোকে তো মহারাজ ক্ষমা করে দিয়েছিলেন, তারপরেও কেন ওনাদের এত বড় ক্ষতি করলি? কারণ আমি এই রাজ্যে রাজত্ব করতে চাই, আর তার জন্য পথের কাঁটাগুলোকে তো সরাতে হবেই। আমি সবাইকে আবার আগের মতো ফিরিয়ে আনবো, এটা আমার প্রতিজ্ঞা। আর সেই সাথে তোকে নিজের হাতে শাস্তি দেব। এই কাজ তুই কোনোদিনও করতে পারবি না মধুমতি। দৈত্য রাজ্য, রাক্ষস রাজ্য, পাতাল রাজ্য আর জিন রাজ্য থেকে একটা করে মুক্তা এনে তার মালা গেঁথে যদি রাজকুমার আদিত্যের গলায় দেওয়া যায়, তবে সে আসল রূপে ফিরে আসবে। আমি নিশ্চয়ই পারবো, এ আমাকে পারতেই হবে। যাবার আগে আমি শুধু একটা কথা বলে যাচ্ছি পিসিমা, শিউলি কাজটা মোটেও ভালো করেনি। এর ফল ভয়ঙ্কর ভাবে ওর ওপর ফিরে আসবে। এই কথা বলে মধুমতি রাজবাড়ি থেকে ধীর পায়ে বেরিয়ে গেল।
আর ঠিক তখনই রাজ সিংহাসনের পাশে দাঁড়িয়ে শিউলি ও তার মা বিকট অট্টহাসিতে ফেটে পড়ে। শুনলে মা, ওই মধুমতি নাকি এদেরকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসবে। দৈত্যরাজ্য থেকে প্রাণ নিয়ে ফিরে আসাই তো অসম্ভব, সেখানে ও নাকি 4 রাজ্য থেকে 4টা মুক্তা নিয়ে আসবে। বাবা, তুমি এখনো রাজবাড়িতে যাওনি? ওদিকে তো মহা সর্বনাশ হয়ে গেছি। কেন রে মা চম্পা, কি হয়েছে? কেন বাবা, তুমি কি কিছুই জানো না? কই না তো, আমি তো কিছুই জানি না। কি হয়েছে রাজবাড়িতে, খুলে বল তো সব। শিউলি আর তার মা মহারাজ ও রানীমাকে মেরে ফেলেছে। এরপর রাজকুমার আদিত্যকে পাথর বানিয়ে রেখে দিয়েছে। কি বলছিস রে সব মা চম্পা? আমি একদম ঠিক কথা বলছি বাবা, আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখেছি। মধুমতি রাজকুমারকে বাঁচানোর জন্য 4টি রাজ্য থেকে 4টি মুক্তা আনতে চলে গেছে। তাহলে তো আমাদের রাজ্য ঘোর বিপদে পড়ে গেছে। নিশ্চয় ওই শিউলি ও তার মা আমাদের রাজ্যটাকে ধ্বংস করে দেবে। জানি না বাবা, মহারাজ ও রানীমাকে মেরে ফেলা হয়েছে। এবার আমাদের কিছু একটা করতে হবে। আর যাই হোক, আমরা এই রাজ্যটাকে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। ঠিক বলেছিস মা চম্পা, আমরা এত ভুল করার পরেও মহারাজ আমাদের ক্ষমা করে দিয়েছেন। আজ মহারাজ ও রানীমা নেই তো কি হয়েছে, আমরা তাদের হয়ে এই রাজ্যটাকে রক্ষা করব। সে যে করেই হোক, ওদের দুইজনকে এই রাজবাড়ি থেকে তাড়াতে হবে। আর এই কাজে আমাদের সাহায্য করতে পারে আমাদের দাসী মিনতি। সুযোগ বুঝে দাসী মিনতির সাথে আমাদের একটু কথা বলতে হবে। তবে যাই করব না কেন, সাবধানে। দুপুর গড়িয়ে বিকেল হয়। বন জঙ্গল নদী পার হয়ে মধুমতি কেবল হেঁটেই চলেছে। পথ যেন আর শেষ হয় না। সাথে একটা থলি, সেখানে কিছু শুকনো খাবার। সেই সকাল থেকে কেবল হেঁটেই যাচ্ছি, জানি না আর কতক্ষণ হাঁটলে দৈত্যরাজ্যে গিয়ে পৌঁছাবো। ক্ষুধায় আর ক্লান্তিতে মনে হচ্ছে আর এক পাও চলবে না। একটা গাছতলায় বসে কিছু খেয়ে জিরিয়ে নেই, তারপর আবার হাঁটতে শুরু করব। মাগো, আমি বড় ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খাবার দিয়ে প্রাণটা বাঁচা। কিন্তু দাদু, আমি তো... একটা বৃদ্ধ অসহায় লোক তোর কাছে খাবার চাইছে, আর তুই আমার সাথে এমন করছিস। হে অদৃষ্ট, এবারে মনে হচ্ছে আমি আর বাঁচবো না। ঠিক আছে দাদু, আমি এই খাবারগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি এইগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করো। তোকে দেখে তো বেশ ক্লান্ত লাগছে, আমি খাবারগুলো খাই, তুই না হয় ততক্ষণ বিশ্রাম কর। ঠিক আছে, আমি তাহলে এই গাছের নিচে একটু চোখ বুঝে নেই। মধুমতি গাছে চেয়ে শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে শোয়ার সাথে সাথে তার 2 চোখ ভেঙে ঘুম চলে আসে। ঠিক তখনই ওই বৃদ্ধ লোকটা মধুমতির মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয়। মা, তোমার কথা মতো ওই রাজা রানী দুটোকে মাটি চাপা দিয়ে দিয়েছি, কিন্তু ওই রাজকুমার আদিত্যর মূর্তিটাকে কি করব? ওটাকে কিছু করার দরকার নেই, ওই মূর্তিটা আমাদের রাজবাড়িতে সাজিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে। আরে মা, এটা তো বেশ ভালো বলেছো তুমি। আরে শিউলি, শোন, রাজকুমার আদিত্যর সাথে যে তোতাটা এসেছিল সেটা নিশ্চয়ই এখনো রাজবাড়িতে আছে। ভালো কথা মনে করেছো তো মা, ওই তোতার কথা তো আমার একদমই মনে ছিল না। ওই তোতার কিন্তু অনেক ক্ষমতা, ও অতীত ভবিষ্যৎ বলতে পারে। তাই ওই তোতাটাকে আমাদের কাছে বন্দি করে রাখতে হবে, সুযোগ মতো ওকে আমরা কাজে লাগাবো। ঠিক বলেছো মা, আমি যেভাবেই হোক আর কেউ ওই তোতাটাকে নিয়ে নেওয়ার আগে ওটাকে বন্দি করে ফেলবো। এদিকে হাতে তোতাটাকে নিয়ে বনের ভেতর দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে দাসী মিনতি। তার চোখে মুখে ভয়।
তুমি এখন আমাদের শেষ ভরসা তোতা। তুমি সহজেই অতীত ভবিষ্যৎ বলে দিতে পারো। আমার মন বলছে ওই শিউলি আর তার মা নিশ্চয়ই তোমার খোঁজ করবে। খোঁজ করবে কি বলছো মিনতি? ইতিমধ্যেই তারা আবার খোঁজ করতে শুরু করে দিয়েছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সর্বনাশ! এখন উপায়, যদি তোমারে খোঁজ করার জন্য সেনা পাঠাই তাহলে তো আমরা দুজনেই ধরা পড়বো। আর একবার ধরতে পারলে আমাকে কি শাস্তি হইব তা তো তোমার বেশ ভালো করে জানা আছে। হাতে একদম সময় নেই মিনতি, তুমি যা করার তাড়াতাড়ি করো, তা না হলে তোমার কথা মতো সত্যি বিপদ। তোতা, তুমি তাতে কোনো সময় নিজের রূপ বদলে ফেলতে পারো। নিজের রূপ বদলে তুমি একটা পাথর হয়ে যাও। তুমি পাথর হয়ে এই বনে থাকবে আর আমি প্রতিদিন তোমার সাথে এসে কথা বলবো। ঠিক আছে মিনতি, তুমি যখন মনে করেছো যে এইভাবে আমি নিরাপদ থাকবো, তখন আমি তোমার কথা মতোই পাথর হয়ে যাচ্ছি। কথা বলতে না বলতেই তোতা পরিবর্তিত হয়ে একটা পাথর খণ্ড হয়ে যায়। মিনতি পাথরটাকে একটা ঝোপের আড়ালে রাখে। এবার ওই শিউলি বা তার মা কেউই তো তাকে নিয়ে যেতে পারবে না। যদি খুঁজতে খুঁজতে এই বনে আসেও তারপরেও পাথর দেখে তো তাকে চিনতে পারবে না। এ কি, আপনি এখনো আমার পাশে বসে আছেন, এখনো যাননি? কি করে যাই বল? তুই যে ঘুমিয়ে পড়েছিলি, একটা ঘুমন্ত মানুষকে রেখে আমি কি করে যেতে পারি? ইস, আমি শুধু শুধু আপনাকে এখানে বসিয়ে রাখলাম। আপনি এমন বসে থাকবেন জানলে আমি ঘুমাতাম না। আরে পাগল মেয়ে, এমন করে বলার কি আছে? তুই তো এখন থেকে আমার সাথেই থাকবি। আপনার সাথে সাথে থাকবো মানে? ঠিক বুঝতে পারলাম না দাদু। না মানে বলছি যে চাইলে তুই আমার সাথে সাথেই থাকতে পারিস। না গো দাদু, আমার এখনো অনেক কাজ বাকি। আমাকে অনেক পথ পেরোতে হবে, সাথে হাতে সময়ও বড্ড কম। আমাকে এখন উঠতে হচ্ছে। ঠিক আছে, তুই যখন এত করে যেতে চাচ্ছিস তখন আমি আর তোকে আটকাবো না। যাও যাও মেয়ে, আমিও দেখি তুই কত দূর যেতে পারিস। এই বলে মধুমতির মাথা থেকে ছিঁড়ে নেওয়া সেই চুলটা বৃদ্ধ নিজের বাঁ হাতে বেঁধে রাখে। তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দূরে মিলিয়ে যায়। এদিকে সারা অন্দরমহল খোঁজ করেও কোথাও তোতাটাকে খুঁজে পায় না শিউলি। কি হলো, তোতাটাকে খুঁজে পেলি? সেই কখন থেকে খোঁজ করে যাচ্ছি, কিন্তু কোথাও তো তোতাটাকে পাচ্ছি না মা। দাসী মিনতিটা কোথায় গেল? ও আবার সাথে করে তোতাটাকে নিয়ে গেল না তো? ভালো কথা মনে করেছো তো তুমি মা। এই দাসীগুলোকে আমার একদমই বিশ্বাস হয় না, এরা যে কোনো কিছু করে ফেলতে পারে। তাহলে আর দেরি করছিস কেন? এখনই সেনা পাঠিয়ে ওই দাসী মিনতিকে তুলে আন। সেনা, সেনা, কে কোথায় আছো? আদেশ করুন রানীমা। এখনই যেখান থেকে পারো ওই দাসী মিনতিকে ধরে নিয়ে আসো। দেখো ও যেন পালিয়ে না যায়, তা না হলে কিন্তু তোমার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি এই দাসীকে আপনাদের সামনে হাজির করছি। যাক বাবা, একটু কষ্ট হলেও তোতাকে লুকিয়ে রাখতে পেরেছি। রাস্তার এই দুর্দিনে ওই তোতা আমাদের অনেক সাহায্য করতে পারবে। এমন একজনকে ওই শত্রুপক্ষ পেয়ে গেলে আমরা সব হারাতাম। দাসী মিনতি, আপনাকে এক্ষুনি ধরে নিয়ে যাওয়ার আদেশ হয়েছে। না, আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। আপনাকে না নিয়ে গেলে বিনা দোষে আমাকে মরতে হবে। তার থেকে আমি যেমনটা বলছি তেমনটা করুন।
তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। আকাশ জুড়ে উজ্জ্বল এক চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে হেঁটে চলেছে মধুমতি। ওইটুকু সময় ঘুমানোর কারণে এখন বেশ ফুরফুরে লাগছে, যদিও পেটে কিছু নেই। আজ সারা রাত বরং একটু একটু করে হাঁটতে থাকি। ক্ষুধা আর ক্লান্তি পেলে না হয় একটু খাবার খেয়ে জিরিয়ে নেব। সারা রাত হাঁটলেই কালকে সকালে ঠিক দৈত্যরাজ্যে পৌঁছে যাব। রানীমার জয় হোক। রানীমা, আপনার কথা মতো দাসী মিনতিকে ধরে এনেছি। এই যে দাসী মিনতি, কোথায় গিয়েছিলে বলো তো? আমি আসলে একটু নদীর পাড়ে গিয়েছিলাম, শুনেছি সেখানে বেশ সুন্দর ফুল ফুটেছে। এসব বাজে কথা রেখে বলো তো, রাজবাড়ির তোতাটা এখন কোথায় আছে? তোতার কথা তো আমি ঠিক কইতে পারবো না। ওইটা তো রাজকুমার আদিত্যের ছিল। আমি তো ওই তোতার ধারে কাছে খেসতাম না। অমনি অমনি একটা মিথ্যে কথা বলে ফেললে, তাই না দাসী? সত্যি করে বলো, তুমি তোতাটাকে নিয়ে কোথায় গিয়েছিলে আর ওটাকে কাকে দিয়ে এসেছো? বিশ্বাস করুন, আমি তোতাটারে নিয়ে কিছুই জানি না। আর আমি ওটা কাকেই বা দিতে যাবো? আমি তো শুধু নদীর পাড়ে গিয়েছিলাম। আচ্ছা সেনা, তুমি দাসী মিনতিকে কোথা থেকে ধরে নিয়ে এসেছো? তোমার কি মনে হচ্ছে দাসী মিনতি কি সত্যি কথা বলছে? ক্ষমা করবেন রানীমা, আমার মনে হচ্ছে দাসী মিনতি মিথ্যে কথা বলছে। কারণ আমি যখন তাকে ধরেছি তখন সে মাত্র বন থেকে বের হয়েছিল। দেখ শিউলি, দেখ আমাদের সামনে বসে এই দাসীটা কিভাবে মিথ্যে কথা বলে যাচ্ছে। বিশ্বাস করুন রানীমা, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি সত্যি তোতারে নিয়ে কোনো কিছুই জানি না। সব কথা সত্যি সত্যি খুলে বল, তা না হলে কিন্তু তোকেও ওই রাজকুমার আদিত্যের মতো পাথর করে দেব। আপনাদের ক্ষমতা আছে, চাইলে আপনারা আমার পাথর বানাতেই পারেন, কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলেছি। ঠিক আছে, তুই এখন আসতে পারিস, কাল তোকে দেখে নেব। কি বুঝলে মা, এই দাসী মিনতি কি আমাদের মিথ্যে কথা বলছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। সত্যি যদি ও তোতাটাকে নিয়ে কিছু না জানে, তাহলে তোতাটা রাজবাড়ি থেকে কোথায় যাবে? মা, মধুমতি রাজবাড়ি থেকে যাওয়ার সময় আবার তোতাটাকে সাথে করে নিয়ে যায়নি তো? না না না, মধুমতি নিয়ে যায়নি। এটা তো বেশ ভালো করে আমি জানি, কারণ আমি মধুমতিকে চোখের সামনে চলে যেতে দেখেছি। ওর সাথে শুধু একটা থলে ছিল। তাহলে ওই তোতাটা কোথায় যাবে, এটাই তো আমি বুঝতে পারছি না। আমার মনে একটা সন্দেহ এসেছে শিউলি। সে না বললো যে ও যখন মিনতিকে ধরেছে তখন মিনতি বন থেকে বের হয়েছিল। তার মানে মিনতি হয়তো ওই তোতাটাকে বনের ভিতর রেখে এসেছে। হ্যাঁ, হতে পারে। ওই তোতার ক্ষমতা অনেক, আমাদের হাত থেকে ওকে বাঁচানোর জন্য এই কাজ করা অস্বাভাবিক কিছু না। কাল সকাল সকাল একবার ওই বনে সেনা পাঠিয়ে খোঁজ করে দেখতে হবে। আমি নিশ্চিত যে ভালো করে খোঁজ করলে ওই বনে ঠিক তোতাটাকে পাওয়া যাবে। গতকাল সারা রাত হেঁটেছি, শেষ রাতের দিকে ক্লান্তিতে এই গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। এতক্ষণে নিশ্চয়ই দৈত্যরাজ্যের কাছে চলে এসেছি। মধুমতি থলেটা নিয়ে গাছের নিচ থেকে উঠে পড়ে, কিন্তু সামনে তাকাতেই সে রীতিমতো চমকে ওঠে। চোখের সামনে যা দেখেছে তা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আমি কি দেখছি? আমি তো ঠিক একই জায়গায় আছি যেখানে গতকালের বৃদ্ধ লোকটার সাথে দেখা হয়েছিল। তার মানে কি গতকাল সারা রাত আমি ঘুরে ফিরে একই জায়গায় ফিরে এসেছি? কিন্তু এটা কি করে সম্ভব? আমি কি তাহলে কোনো গোলক ধাঁধায় পড়ে গেলাম? মিনতি, এখন রাজবাড়ির পরিস্থিতি কি? খুবই ভয়াবহ মন্ত্রী মশাই। গতকাল সন্ধ্যায় আমি প্রায় মরতে মরতে ওদের দুজনের হাত থেকে বেঁচে গেছি। কি হয়েছিল মিনতি? ওরা কি নতুন কিছু করতে চাচ্ছে? এখানে কোনো কথা বলাই নিরাপদ নয় মন্ত্রী মশাই। একবার যদি শিউলি আর ওর মা টের পেয়ে যায় তাহলে আমাদের আর রক্ষা নাই। তোমার সাথেও আমার আর চম্পার অনেক জরুরি কথা আছে, কিন্তু কিভাবে বলবো বলো? আজকে বিকালে বনের ভেতরে বসে আমাদের দেখা হবে। চম্পাকে নিয়ে যথাসময়ে আপনি সেখানে উপস্থিত থাকবেন।
ঠিক আছে দাসী মিনতি, তোমার কথা মতো আমি ওখানে উপস্থিত থাকবো। আমি এখন তাহলে আসি, আপনিও নিজের কাজ করুন। শুধু একটাই কথা বলছি, যা করবেন খুব সাবধানে। দেখলে তো মা, এই রাজ্যের মন্ত্রীকে সেই কখন ডেকে পাঠিয়েছি, অথচ এখনো তার দেখা নেই। শিউলি, শুধু রাজত্বকে হাতের মুঠোয় রাখলে চলবে না, এই মন্ত্রীকেও বসে রাখতে হবে। এই মন্ত্রী খুবই ধূর্ত স্বভাবের, গোটা রাজ্যে আমার এই একটা লোককে নিয়ে বড় ভয় হয়। তুমি কোনো চিন্তা করো না মা, ওই মন্ত্রী যদি বেশি ওড়ার চেষ্টা করে তাহলে ওর ডানা কাটার ব্যবস্থা আমি করে দেব। মহারানীর জয় হোক। রানীমা কি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি তোমাকে সেই কখন সেনা দিয়ে ডেকে পাঠিয়েছি মন্ত্রী, আর এই তোমার আসার সময় হলো। ক্ষমা করবেন রানীমা, এমন ভুল আর কখনো হবে না। আমি কিন্তু এক ভুল বারবার করা পছন্দ করি না। এরপর আমি না, বরং আমার মহা শক্তিশালী লাঠি কথা বলবি। আর লাঠি কথা বলতে শুরু করলে কি হবে সেটা তো বেশ ভালো করে বুঝতে পারছো। আমি আর কখনো দেরি করব না রানীমা, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। হয়েছে, এখন তাড়াতাড়ি সেনা নিয়ে বনের ভিতরে চলে যাও। তন্ন তন্ন করে ভিতরে খোঁজ করে দেখো কোথায় রাজবাড়ির সেই তোতাটা লুকিয়ে আছে। ঠিক আছে, আমি এক্ষুনি সেনা নিয়ে যাচ্ছি। হে সৃষ্টিকর্তা, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমার হাতে যে সময় বড্ড কম, আমি এই গোলক ধাঁধা ভেদ করে কিভাবে বের হব, কিভাবে ওই দৈত্য রাজ্যে গিয়ে পৌঁছাবো। তোর আর মুক্তি নেই রে মেয়ে, গতদিনই তুই আমার হাতে বন্দি হয়ে গিয়েছিস। নিজে খাবার না খেয়ে আমি তোমাকে খাবার দিয়ে সাহায্য করলাম, আর তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? তুই তো আমাকে বৃদ্ধ ভেবে সাহায্য করেছিস, কিন্তু আমি তো বৃদ্ধ না। তাহলে কে তুমি? কেন আমার সাথে এসব করছো? ঠিক ওই সময় ওই লোকটার শরীর রীতিমতো পরিবর্তন হয়ে গেল। বৃদ্ধ শরীরের জায়গায় দেখা যায় এক সুঠাম দেহ, আর সারা গায়ে কালো পোশাক পরা, মাথায় কালো টুপি, এক চোখ অন্ধ। আমি মহা জাদুকর কালোমণি, আর তুই আমার কালো জাদুর কবলে বন্দি হয়ে গিয়েছিস। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন শুধু শুধু আমাকে বন্দি করলে? না, তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোকে দিয়ে আমার অনেক উপকার হবে। আমার সাতটা মেয়েকে হারিয়েছি, রাক্ষসের মাছ ওদেরকে গিলে ফেলেছে। তুই আমার মেয়ে হবি, আমাকে জাদুবিদ্যায় সিদ্ধি লাভে সাহায্য করবি, সব সময় আমার সাথে সাথে থাকবি, তাই তো তোকে আমি বন্দি করেছি। মধুমতির মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ে। একটা বিপদ থেকে রাজকুমার আদিত্য আর গোটা রাজ্যকে রক্ষা করতে গিয়ে সে নতুন এক বিপদে পড়ে যায়। এরপর কি হবে? মধুমতি কি জাদুকর কালোমণির হাত থেকে মুক্তি পাবে? অন্যদিকে মন্ত্রী মিনতি আর চম্পা মিলে কিভাবেই বা শিউলি আর তার মায়ের হাত থেকে রাজ্যকে বাঁচাবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।